বাংলাদেশের বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছিল ব্যাপক আলোচনা, বিশ্লেষণ ও তর্ক বিতর্ক। সদ্য শেষ হওয়া এই নির্বাচনে বড় দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও নতুন প্রজন্মের প্রার্থীরাও ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন। তবুও বেশ কিছু হেভিওয়েট তরুণ প্রার্থী সংসদে যাওয়ার রাস্তা পেলেও অনেকেই হাতছাড়া করে ফেলেছেন নিজের আসন। আর এই প্রেক্ষাপটে আলোচনায় রয়েছে নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানের। একইভাবে তার সাবেক সংগঠনের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী ৩ আসন থেকে পাশ করে গেলেও রাশেদের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন চিত্র। ভোটের রায় গিয়েছে তার বিপক্ষে। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। এবারে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন কালীগঞ্জ সদরের আংশিক থেকে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন রাশেদ খান। তবে দিন শেষে গণ অধিকার পরিষদে সাবেক এই সাধারণ সম্পাদক ধানের শীষ নিয়ে পান ৫৫,৬৭০ ভোট, যা ঝিনাইদহ ৪ আসনে তাকে রেখেছিল তৃতীয় অবস্থানে। এই আসনে ১,০৪,০৩১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র কাপ পিরিচ প্রতীকে সাইফুল ইসলাম ফিরোজ পান ৭৫,৭৫০ ভোট। বিশ্লেষকদের মতে তার এই ভরাডুবির পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, নতুন দলে যোগদান করায় তার দলীয় সমর্থনের অভাব ছিল স্পষ্ট। বাংলাদেশের রাজনীতিতে প্রতীক ও সংগঠন ভিত্তিক ভোট ব্যাংক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হিসেবে মূল্যায়ন করা হয়। দ্বিতীয়ত, ভোটের আগে নির্বাচনী এলাকায় দীর্ঘমেয়াদী গণসংযোগের ঘাটতি ছিল বলে অভিযোগ রয়েছে। ভোটাররা সাধারণত তাদের পাশে নিয়মিত দেখা যায় এমন প্রার্থীকে অগ্রাধিকার দেন। এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে বড় দুই ধারার রাজনীতির বাইরে দাঁড়িয়ে বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা সহজ নয়। ভোটারদের একটি বড় অংশ কৌশলগত ভোট দিয়েছেন যাতে তাদের পছন্দের বড় রাজনৈতিক শক্তি সুবিধাজনক অবস্থানে থাকে। সেক্ষেত্রে জামায়াতের প্রার্থী আবু তালিবকেই সেই আসনের মানুষ মেনে নিয়েছেন। ফলে রাশেদের মতো নতুন বা স্বতন্ত্র প্রার্থীরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছেন। রাশেদ খানের শুরুটা অবশ্য অন্য সকল তরুণ রাজনীতিবিদদের মতোই ছিল। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়া ছাত্র নেতাদের একটি অংশ পরবর্তীতে সাংগঠনিক রূপ নেয়। পরবর্তীতে ২০২১ সালের পর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের পথ চলা শুরু হয়। বর্তমান বাস্তবতায় রাশেদের সামনে এখন চ্যালেঞ্জ, তিনি কি মাঠের রাজনীতিতে ধারাবাহিকতা বজায় রাখবেন নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন, এমন প্রশ্নই চলমান। আবার অন্যদিকে রাজনৈতিকদের ভাষ্যমতে তরুণ ভোটারদের একটি অংশ এখনো পরিবর্তনের রাজনীতিতে আগ্রহী। সেই আস্থাকে সংগঠিত শক্তিতে রূপ দিতে পারলে অবশ্য ভবিষ্যতে রাশেদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।